হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আমি বিজয়িতা। 2023-এর প্রাইমারি পরীক্ষার যে বাংলা পেডাগগির প্রশ্নপত্র সেটার সম্ভাব্য উত্তরগুলো আমি তোমাদেরকে বলবো। আর তার আগে একটা কথা বলে দিই, এগুলো কিন্তু সম্ভাব্য উত্তর এবং কিছু কিছু উত্তর রয়েছে যেটা দুটোই সঠিক মনে হচ্ছে, সেটার জন্য আমাদেরকে পর্ষদের দেওয়া অ্যান্সার কির অপেক্ষা করতে হবে। তো তা বাদ দিয়ে আমি তোমাদেরকে সম্ভাব্য উত্তরগুলো সবগুলোই বলবো এবং বিশ্লেষণগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কেন এই অ্যান্সারটা সঠিক মনে হচ্ছে। ওকে, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করছি। 31 নাম্বার প্রশ্ন। আমি আর বোধ পরীক্ষণগুলো পড়ছি না, আশা করি বোধ পরীক্ষণগুলো পড়ে দেওয়ার আর দরকার হবে না। তো 31 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝরঝর ঝমঝম উদ্ধৃত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির কোনটা বোঝাতে? এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে ঈষদনতা বোঝাতে, আশঙ্কা বোঝাতে, তীব্রতা বোঝাতে এবং স্থায়িত্ব বোঝাতে। তো এখানে দেখো ঝরঝর ঝমঝম মানে কিভাবে পড়ছে বৃষ্টিটা, তার কিন্তু তীব্রতাটা বোঝাচ্ছে এখানে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তীব্রতা বোঝাতে। এটার আর বিশ্লেষণ করে বোঝানোর তোমাদের দরকার নেই। আশা করি এই কোশ্চেনটা তোমরা সবাই সঠিক অ্যান্সারটাই করেছো। তো এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, তীব্রতা বোঝাতে। তারপরে দেখো 32 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, 32 নাম্বার প্রশ্ন। এখানে রয়েছে পশ্চিম ভিটের রান্নাঘরের পেছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা, এবারকার ধাক্কা সয় কিনা সয় সন্দেহ। তো এখানে উদ্ধৃতাংশে পৈঠা শব্দের অর্থ জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি পৈঠা শব্দের অর্থ এখানে কিন্তু সোপান হবে। সোপান অর্থাৎ সিঁড়ির কথা বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এখানে অপশন বি সোপান হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আমরা চলে আসি 33 নাম্বার কোশ্চেনে। 33 নাম্বার প্রশ্নটা রয়েছে ব্যস্ততার সীমা নেই কারো, ব্যস্ততার বিপরীতার্থক শব্দটি হলো। এটা কিন্তু ভীষণ সোজা একটা প্রশ্ন রয়েছে। ব্যস্ততা, তার বিপরীত শব্দটা বার করতে বলা হয়েছে। তো এখানে আছে অস্থিরতা, ব্যাকুলতা, ব্যগ্রতা, শ্রম ও বিমুখতা। এখানে কিন্তু ব্যস্ততা বোঝাতে কোনো শ্রম করছে এটাই বুঝতে পারছি আমরা যে সে ব্যস্ত রয়েছে। তো ব্যস্ততা বোঝাতে এখানে শ্রমের কথা বোঝানো হয়েছে, তাহলে তার বিপরীতার্থক শব্দ কিন্তু হয়ে যাবে অপশন ডি, শ্রম ও বিমুখতা। এবার আমরা চলে আসি 34 নাম্বার কোশ্চেনে। 34, দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি। তো এখানে দেখো বাক্যটিতে গৌণ কর্ম কোনটা? তো গৌণ কর্মটা এখানে বলা হয়েছে যে গৌণ কর্ম কোনটা। এখানে ভালো করে দেখো, চারটে অপশন দেওয়া রয়েছে। গৌণ কর্ম বলতে আমরা এটাই জানি যে কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তাই তো? যে কে কাকে বলেছে কথাটা, এইরকম ধরনের। তো কাকে যখন আমরা বলবো সেটাই গৌণ কর্ম। তো এখানে দেখো চারটে অপশন রয়েছে, খবরটা, দিদিমাকে, ছুটি আর একটা। তো এখানে কিন্তু একটা তো হবেই না। তো এখানে কিন্তু যেগুলো অপশনগুলো কাট সেগুলো আমরা খুব সহজেই বার করে ফেলতে পারছি। তাহলে এখানে অপশন বি দিদিমাকে হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, কারণ এটাই হচ্ছে এখানে এই বাক্যটিতে গৌণ কর্ম বোঝাচ্ছে। তারপরে দেখো 35 নাম্বার প্রশ্নটা, 3 মাসের মতো জীবন ধারণের সবকিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে। উদ্ধৃতাংশে রাখতে হবে নিচের যেটির উদাহরণ। রাখতে হবে এটা কিন্তু একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ। এটা অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এবার তোমাদেরকে যৌগিক ক্রিয়াটা কি একটু বলে দিই। যৌগিক ক্রিয়া, এখানে কি যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে কি হয়, একটা থাকে সমাপিকা ক্রিয়া এবং আর একটা থাকে অসমাপিকা ক্রিয়া। এই দুটো যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, একটা বিশেষ এবং সম্প্রসারিত, যার অর্থটা সম্প্রসারিত, ঠিক আছে? তো সেই অর্থ যখন প্রকাশ করবে তাকেই কিন্তু আমরা যৌগিক ক্রিয়া বলি। তাহলে একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে বিশেষ একটা অর্থ এবং যে অর্থটা হবে সম্প্রসারিত সেই অর্থটা প্রকাশ করে, তাহলেই কিন্তু আমরা সেটাকে যৌগিক ক্রিয়া বলতে পারি। তাহলে দেখো রাখতে হবে, এখানে একটা রয়েছে সমাপিকা ক্রিয়া, একটা রয়েছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কোনটা? যেই ক্রিয়া বাক্যকে সম্পূর্ণ করতে সাহায্য করে, যেমন হবে।
আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া হচ্ছে যেটা বাক্য সম্পূর্ণ হয় না, অর্থাৎ রাখতে বলার পরেও কিন্তু আমরা ওয়েট করছি যে হয়তো কিছু বলবে আরো, তাই তো, বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, তো সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং সমাপিকা ক্রিয়া কোনটা, যেটা বাক্যকে সম্পূর্ণ হতে সাহায্য করছে, যেমন এখানে হবে, তাই তো। তো তাহলে এখানে এই রাখতে হবে, এখানে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুটো মিলেই কিন্তু একটা ব্যাপক অর্থ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করছে। সো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার যৌগিক ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো কেন হবে অপশন সি যৌগিক ক্রিয়া রাইট অ্যান্সার। এবার দেখো 36 নাম্বার প্রশ্নটা। দেখতে দেখতে সব ছাপিয়ে সবশেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য ল্যাপা সাদা মাটির আঙিনায়। নিম্ন রেখাঙ্কিত পদটির অর্থ, অর্থাৎ নিম্ন রেখাঙ্কিত পদ বলতে এখানে আঙিনার যে অর্থ সেইটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। এটা আমরা সবাই জানি, আঙিনা মানে প্রাঙ্গণ অর্থাৎ উঠোন, তাই তো। উঠোনেরই আর একটা নাম হচ্ছে প্রাঙ্গণ এবং প্রাঙ্গণেরই আর একটা নাম হচ্ছে আঙিনা। তাহলে আঙিনার অর্থ কিন্তু এখানে মঞ্চ, কারে, প্রান্তরে কোনোটাই হবে না। অ্যান্সার সি, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, প্রাঙ্গণে, অর্থাৎ এখানে উঠোনের কথা বোঝানো হয়েছে। তারপরে দেখো 37 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, ভিটে ড্যাশ ঘর শূন্যস্থানে কি বসবে। এই দেখো লাইনটা এখানে পরিষ্কার জল জল করছে, এই নাম্বারটা তোমাদেরকে এমনি এমনি দিয়ে দেওয়া হয়েছে আর কি। ভিটে ঘর, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, ভিটে ঘর, ঠিক আছে। এবার দেখো 38 নাম্বার যে কোয়েশ্চেনটা, সেটা দেখো শুদ্ধ বানানটি হলো কোনটা শুদ্ধ বানান। এখানে কিন্তু 38 নাম্বারের যে 4টে অপশন রয়েছে তার মধ্যে বি, অর্থাৎ ময় হস্যু হয় হস্যু, ময়রেপ হস্যু হয় হস্যু, তো এটা হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, মুহুর্মুহু, এটাই হচ্ছে এখানে শুদ্ধ বানান। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, গ্রামাটিক্যাল পার্ট থেকে কিন্তু গতবার এত প্রশ্ন আসেনি, গ্রামাটিক্যাল পার্ট থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো 39 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, কথকের মা কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে। কেন লাগবে, এটা তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ভেলা বানাতে। তো এটা তো তোমরা বুঝতেই পারছো, তাহলে ভেলা বানাতেই কিন্তু লাগবে, এটা অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এবার আমরা 40 নাম্বার প্রশ্নটা দেখে নেব। গিরিতটে ভূমি গর্ভ ছায়াছন্ন উচ্ছ্বাস উচ্ছল এর বর্ণ বিশ্লেষণ করলে যা পাই। বর্ণ বিশ্লেষণ আমরা সবাই করেছি, কিন্তু উচ্ছ্বাস উচ্ছল যেহেতু একটা বড় মাপের একটা শব্দ এখানে দেওয়া রয়েছে, তাই অনেকেই হয়তো আমরা ভয় পেতে পারি। কিন্তু আমি তোমাদেরকে সবসময় পড়ানোর সময় একটা কথা বলি যে যখন আকারে বড় কোনো কিছু দেখবে সেই জিনিসটা কিন্তু সচরাচর কঠিন হয় না, শুধু একটু ধৈর্য ধরে আমাদেরকে বুঝতে হবে। তো দেখো এখানে কিছুই নেই, জাস্ট বর্ণ বিশ্লেষণ করলে আমরা যেটা পাই সেটা কিন্তু হয়ে যাবে এখানে অপশন এ রাইট অ্যান্সার। আমরা বর্ণ বিশ্লেষণ করলে কিন্তু এটাই পাই, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। এখানে কোনো বিতর্ক বা বিশ্লেষণ কোনো কিছুই আশা করি করার দরকার নেই, কারণ বর্ণ বিশ্লেষণ সম্পর্কে আমরা সবাই জানি, এবং রাইট অ্যান্সার হবে অপশন এ। ওকে, এবার 41 নাম্বার প্রশ্নটা আমরা দেখে নিই। উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পদ্মক উৎসব, পদ্মক এর অর্থ কি। এখানে দেখো ভুজঙ্গ রয়েছে, তরঙ্গ রয়েছে, মৃদঙ্গ রয়েছে, সুরঙ্গ রয়েছে, তো এইটার মানে কিন্তু হয়ে যাচ্ছে ভুজঙ্গ অর্থাৎ সাপ, এর অর্থ কিন্তু হচ্ছে সাপ, ঠিক আছে, এর অর্থ হচ্ছে সাপ। তো তাহলে এই যে ভুজঙ্গ, এটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। একটু স্ট্যান্ডার্ড এসছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে গিয়েই আমি বুঝতে পারছি। তো দেখো 42 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, 42 নাম্বার কোয়েশ্চেনটা রয়েছে, ভেঙেছিলে ধূলিশ্লিষ্ট সংকিতের শৃঙ্খলের ডোর। শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ, এখানে সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন দিয়েছে, গ্রামাটিক্যাল পার্ট থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন এসেছে। এটা শৃঙ্খলের সন্ধি বিচ্ছেদ আমরা ছোটবেলাতে তো অনেক পড়েছি, কিন্তু বড় হয়ে যারা গ্রামারের পার্টটা একটু দুর্বলভাবে দেখে গেছো বা যারা গ্রামারে একটু দুর্বল, তাদের জন্য কোশ্চেনটা অনেকটাই টাফ মনে হতে পারে, কিন্তু ব্যাকরণের পার্টগুলো যারা দেখে গেছো তাদের কিন্তু কঠিন মনে হওয়ার কথা না। আর শৃঙ্খলের সন্ধিবদ্ধ রূপ কিন্তু এটা আমরা ছোট থেকে পড়েছি, এটা কিন্তু শ্রীমযুক্ত খল হবে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার।
43 নম্বর প্রশ্নটা দেখো, শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিল আহব সংবাদ। আহব এর বিপরীতার্থক শব্দ। আচ্ছা, আহবের বিপরীতার্থক শব্দ জানতে গেলে আগে আমাদেরকে আহবের মানে জানতে হবে। আহব মানে কিন্তু যুদ্ধ, অর্থাৎ এখানে আহব সংবাদ বলতে যুদ্ধর সংবাদ, যুদ্ধ সংবাদের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো তাহলে আহবের অর্থ যদি যুদ্ধ হয়, তাহলে তার বিপরীতার্থক শব্দ আমরা খুব সহজেই বুঝতে পারি শান্তি। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশন ডি হবে এখানে রাইট অ্যান্সার 43 নম্বর কোয়েশ্চেনের। এবার 44 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখে নেব আমরা। ছিলে তুমি ভারতের আমামর স্পন্দহীন বিহল শ্মশানে তুমি যে ধরনের সর্বনাম। এখানে এই লাইনটাতে তুমি কোন ধরনের সর্বনাম? এখানে দেখো ব্যক্তিবাচক সর্বনাম, কারণ আমরা জানি ব্যক্তিবাচক সর্বনাম কোনটা? যে সকল সর্বনাম ব্যক্তি বিশেষ বা ব্যক্তি সমূহকে, ঠিক আছে, কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি সমূহকে নির্দেশ করে বা এদের পরিবর্তে ব্যবহৃত হয়। এখানে তো বোঝাই যাচ্ছে যে কোনো ব্যক্তির পরিবর্তে তুমি কথাটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এই ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম বলে। তাহলে খুব ইজি এটা বোঝা যে এটা কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম হয়ে যাবে, কারণ যে সকল সর্বনাম ব্যক্তি বিশেষের বা ব্যক্তিসমূহকে নির্দেশ করে বা এদের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাই কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, ব্যক্তিবাচক সর্বনাম। এবার দেখো 45 নাম্বার কোয়েশ্চেনটা। পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী হলো। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে রাখি, ব্যূহ বা চক্র এই দুটোর মধ্যে তো কোনোটাই হবে না, কিন্তু অক্ষহিনী এবং চতুরঙ্গ এই দুটোর মধ্যে না যথেষ্ট মানে একটা লড়াই চলছে যে কোনটা সঠিক উত্তর হবে। কেউ কেউ বলছেন চতুরঙ্গ হবে সঠিক উত্তর, কেউ কেউ বলছেন অক্ষহিনী হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে পর্ষদের অ্যান্সার কির জন্য। কিন্তু তার আগে আমি তোমাদেরকে আমার মতটা জানিয়ে দিই। আমার মতে কিন্তু অক্ষহিনী হবে রাইট অ্যান্সার, এবং কেন হবে সেটাও বলে দিই। দেখো, চতুরঙ্গ মানে পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী, অর্থাৎ এই যে যুদ্ধ করতে যাওয়া হয় 4 ধরনের জিনিস নিয়ে, যেটা রথ থাকে, হস্তি থাকে, অশ্ব থাকে এবং পদাতিক, অর্থাৎ যারা পায়ে হেঁটে যুদ্ধ করে যে সেনাবাহিনীরা। ঠিক আছে, এই 4টে জিনিসই যেখানে থাকে সেইটাকেই আমরা ধরে নিচ্ছি যে চতুরঙ্গ বলা হয়। আর সত্যি এই 4টাকে কিন্তু একসাথে চতুরঙ্গ বলা হয়, সব ঠিক আছে, কিন্তু অক্ষৌহিনী কিন্তু এখানে সব থেকে বেশি যুক্তিযুক্ত, কারণ অক্ষৌহিনীর আক্ষরিক অর্থই হচ্ছে এটা পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী। ঠিক আছে, অক্ষৌহিনীর অর্থ অর্থাৎ অক্ষৌহিনী কিন্তু এখানে বেশি যুক্তিযুক্ত। চতুরঙ্গ মানে চতুর মানে 4, এবং রঙ্গ শব্দের অর্থ বা চতুর থেকে 4, এবং এই চতুরঙ্গ থেকেই কিন্তু এই 4 ধরনের সেনাবাহিনীর যে মিশেলটা সেটাকে বোঝানো হতে পারে। কিন্তু চতুরঙ্গ মানে আরও অনেক মিনিং হতে পারে, এটার ইনার মিনিং কিন্তু অনেক ধরনের হতে পারে। ঠিক আছে, কিন্তু অক্ষৌহিনী যে শব্দটা সেটার কিন্তু আক্ষরিক অর্থই এটা পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী। তাই যখনই আমরা অপশানে অক্ষৌহিনী পেয়ে যাব তখন কিন্তু আমরা আর চতুরঙ্গ করব না। ওকে, যখন আমাদের অপশানে যদি অক্ষৌহিনী না থাকতো তাহলে আমরা চতুরঙ্গ করতাম, সেটা হয়তো রাইট হতো। বাট যখনই অক্ষৌহিনী রয়েছে তখন আর চতুরঙ্গ কিন্তু আমরা করব না। তাও আমি বলবো পর্ষদের দেওয়া অ্যান্সার কির জন্য তোমরা ওয়েট করতে পারো। এখন তোমাদের ফাইনাল অফিসিয়াল অ্যান্সার কিতে কি দেবে সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। তবে আমার মতানুযায়ী যারা অক্ষৌহিনী করেছো তাদের এই অ্যান্সারটা রাইট হবে, কোনো সন্দেহ নেই। তাও আমরা ওয়েট করব ফাইনাল অ্যান্সার কির জন্য। ওকে, এবার দেখো 46 নাম্বার কোয়েশ্চেনটা কি দেওয়া রয়েছে। 46, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো বানান মুখস্থ করানো, শুদ্ধ বানান লিখতে শেখানো,
শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যেস গড়ে তোলা, শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যেস গড়ে তোলা। তাহলে এখানে বলেছে বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি। শুধু পড়লেই হবে না, বানান শেখার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই লেখার কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে রয়েছে বানান মুখস্থ করা। এবার বানান মুখস্থ দিয়ে যত ধরনের অপশান রয়েছে আমি তোমাদেরকে বলেছি যে সেই অপশানগুলো থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখবে। তো এখানেও তাই করবে। এই অপশানটা বানান মুখস্থ করানো, এইটাকে প্রথমেই কাট করবে। শুদ্ধ বানান লিখতে শেখানো, শুধু লিখলেই হবে না, শুদ্ধ বানান সম্পর্কে জানতে হবে, শুদ্ধ বানান পড়তে শেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অপশন ডিটা কিন্তু আমাদের এখানে ভীষণভাবে যুক্তিযুক্ত একটা অপশন অ্যান্সার। কারণ শুদ্ধ বানান আমাদেরকে, শুদ্ধ বাংলা ভাষা আমাদেরকে যেরকম পড়তে হবে সেরকম কিন্তু পাশাপাশি আমাদেরকে লেখার অভ্যেসটাও কিন্তু করতে হবে। তাহলে এখানে কিন্তু অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো 47 নম্বর কোয়েশ্চেন। চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতি আপনি গ্রহণ করবেন। চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির জন্য, অর্থাৎ সাহিত্য মূল্য যে তারা উপলব্ধি করবে, যেটার মধ্যে যে সাহিত্য মূল্যটা রয়েছে, একটা পাঠে যে সাহিত্য মূল্য থাকে, সেই সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত কোন পদ্ধতিটি আপনি গ্রহণ করতে পারেন? সরব পাঠ, নীরব পাঠ, কবি পরিচিতি, কবিতার বিষয়বস্তু, উভমুখী আলোচনা। এটাই সাহিত্য মূল্য বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা দেখতে হবে। বিষয়বস্তুটা কি রয়েছে, তার যে আলোচনা, উভমুখী আলোচনা, সেই দিকেই আমাদেরকে যেতে হবে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। কারণ দেখো অপশন ডি যদি তোমরা একবারে নাও বুঝতে পারো, অপশন কাট করেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কিভাবে দেখো, কবি পরিচিতি পড়ে কখনোই সাহিত্য মূল্য বোঝা সম্ভব নয়। নীরব পাঠ, শুধুমাত্র নীরব পাঠ করলেই কি হবে? সেই কবিতার ভেতরের বিষয়বস্তু সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেম অ্যাজ সরব পাঠ, জোরে জোরে শুধু পড়লেই হবে না, সেই কবিতার ভেতরকার যে রস সেটাকে আমাদেরকে আস্বাদন করতে হবে, তবেই আমরা যথাযথ সাহিত্য মূল্য উপলব্ধি করতে পারবো। তো তাহলে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, যে কবিতার বিষয়বস্তুর একটা উভমুখী আলোচনা আমাদেরকে কিন্তু করতে হবে। আচ্ছা, তাহলে 47 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি নাম্বার, অপশন ডি, কবিতার বিষয়বস্তু উভমুখী আলোচনা। ওকে, এবার দেখো পরের যে কোশ্চেনটাতে চলে আসি আমরা, 48 নাম্বার প্রশ্ন। দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে সব ভালো ছাত্রছাত্রীকে একই এটা একই দলে রাখা। লেখাগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিছু মনে করো না। সব ভালো ছাত্রছাত্রীকে একই দলে রাখা, সব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে এক দলে রাখা, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর মিশ্রণে দল গঠন করা, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। এখানে কিন্তু হয়ে যাবে, দেখো অপশন সি এর সাথে অপশন ডি এর কিন্তু একটা মিল রয়েছে, কিন্তু একটা সূক্ষ্ম অমিল কিন্তু রয়েছে, সেটাকেই কিন্তু আমাদেরকে ধরতে হবে। এখানে রয়েছে কি, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মিশ্রণে দল গঠন করা। এগিয়ে থাকা এবং পিছিয়ে থাকা ছাত্রছাত্রীর মিশ্রণে দল গঠন করা ঠিক আছে, কিন্তু সেটা যেন যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ হয়। এই সামঞ্জস্যপূর্ণ কথাটা এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত। তাই কিন্তু অপশন সি নয়, আমাদেরকে যেটা করতে হবে অপশন ডি করতে হবে রাইট অ্যান্সার। অর্থাৎ 48 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। ওকে, 49 নম্বর প্রশ্ন। চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তার উপর আলোচনা করলেন, সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংজ্ঞার্থ গঠন করলেন। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেটা কি? অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, অনুবন্ধন পদ্ধতি। আমরা সবাই জানি যে আরোহী পদ্ধতি কি, প্রথমে উদাহরণ, তারপরে আলোচনা বা তারপরে বিশ্লেষণ। তো এইটাকে আরোহী পদ্ধতি বলা হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আরোহী পদ্ধতি। আচ্ছা, এবার আমরা চলে আসব 50 নম্বর প্রশ্নে। এলএডি
এর পূর্ণ রূপটি। এটা তো একদম তোমাদের কমন কোশ্চেন, বেশিরভাগ পেডাগোগির কোশ্চেনই কিন্তু তোমাদের কমন। এলএডি এর পুরো অর্থ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা তোমরা সবাই জানো। তো তাহলে কোথায় রয়েছে দেখি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অপশন সিতে রয়েছে। অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ওকে, এবার দেখো 51 নম্বর কোশ্চেনটা। একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন। এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন। এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো অ্যাডাপ্টেশন, অ্যাকুইজিশন, অ্যাসোসিয়েশন, লার্নিং। এখানে দেখো কেউ কেউ বলছেন অ্যাডাপ্টেশন, কেউ কেউ বলছো তোমরা যে অ্যাকুইজিশন। আমি এখানে কিন্তু অ্যাকুইজিশন বলবো এই কারণেই, কারণ দেখো অ্যাকুইজিশন মানে আমরা কি মানে বুঝতে পারি অ্যাকচুয়ালি অ্যাকুইজিশন কোনটা, যে আয়ত্তীকরণ, তাই তো? আমরা ছোট থেকে একটা বাচ্চা যখন বাবা মায়ের কাছ থেকে কথা শুনে 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 যখন বাংলা ভাষাটাকে আয়ত্ত করে, সেটাকে কিন্তু আমরা অ্যাকুইজিশন বলি। তারা কিন্তু তখন বর্ণমালার সাথে তাদের পরিচয় ঘটে না। একটা 2 বছরের বাচ্চা বা 2.5 বছরের 3 বছরের বাচ্চা যখন একটা পরিষ্কার বাংলা লাইন, শুদ্ধ বাংলা লাইন বলতে শেখে, তখন কিন্তু সে আদেও বর্ণমালা সম্পর্কে কিছু জানে না, সে কিন্তু গ্রামেটিক্যাল সিনট্যাক্স কিছু সম্পর্কে জানে না, কিন্তু তাও কিন্তু তারা কি করতে পারে, বাংলা ভাষাটাকে কিন্তু পরিষ্কারভাবে বলতে পারে। ঠিক আছে, তো সেটা কি আমরা অ্যাকুইজিশন বলি। এখানেও কিন্তু সেম জিনিসটাই ঘটেছে। একজন বাঙালি সে তামিল ভাষা চারিদিকে শুনে 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 তামিল বর্ণমালার সাথে পরিচয় তার না ঘটলেও সে কিন্তু তামিল বুঝতে পারছে এবং খানিকটা বলতেও পারছে। তো এটাকে আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু অ্যাকুইজিশন বলতে পারি। কিন্তু দেখো মানে অনেকে অ্যাডাপ্টেশন বলছেন এই কারণেই, কারণ এই অ্যাকুইজিশন অনেকে বলছেন 6 মাসে সম্ভব নয়। অনেকে এটা বলছেন যে 6 মাসে সম্ভব নয় অ্যাকুইজিশন, তার জন্য আরও বেশি সময় দরকার। সেই জন্য অনেকে বলছে এটা অ্যাডাপ্টেশনও হতে পারে। তাহলে অপশান এ এবং অপশান সি এই দুটোর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব লেগে থাকলো। অর্থাৎ এটার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে, পর্ষদের যে ফাইনাল অ্যান্সার কি তার জন্য ওয়েট করতে হবে। সবই ঠিক ছিল, কিন্তু এখানে যে 6 মাস কথাটা উল্লেখ করা হয়েছে, 6 মাসের মধ্যে অ্যাকুইজিশন হয়তো সম্ভব না, এই ভেবে কিন্তু অনেকে বলছেন যে এটা অ্যাডাপ্টেশন হতে পারে। বাট এইটুকু বাদ দিয়ে যে সর্বত্র যে ব্যাপারগুলো রয়েছে, এই গোটা কোশ্চেনটা জুড়ে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, একজন বাঙালি চেন্নাইতে গিয়ে থাকলেন, তামিল ভাষা শুনলেন এবং শুনে শুনে সে বলতে এবং বুঝতে পারলেন, কিন্তু তামিল বর্ণমালার সাথে তার পরিচয় ঘটল না, এটাকে কিন্তু আমরা সাধারণ দৃষ্টিতে অ্যাকুইজিশনই বলবো। ওকে, তো তাহলে আমি তোমাদেরকে এখানে রাইট অ্যান্সার অ্যাকুইজিশনই করালাম, বাট অ্যাডাপ্টেশনেরও কিন্তু একটা থেকে গেল চান্সেস। তো তার জন্য আমাদেরকে ফাইনাল অ্যান্সার কি জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। 52 নাম্বার কোশ্চেন। 52 নাম্বার কোশ্চেনটা কি রয়েছে দেখি। যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে কি হয়? এটা কিন্তু বক্ষমান হয়। অর্থাৎ বক্ষমান কথাটার অর্থই হচ্ছে যা বলা হবে বা যা বলা যাচ্ছে এমন। যদি এখানে থাকতো যে যা বলা যাচ্ছে এমন, এটাও কিন্তু বক্ষমান হতো। ঠিক আছে, তো এখানে যা বলা হবে আছে, তো এটারও কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বক্ষমান। এইবার ব্যাপার হচ্ছে বক্ষমান তো হবে সেটা তো বুঝলাম, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বানান কোনটা সঠিক। ওকে, আমাদেরকে এখানে দেখতে হবে যে কোন বানানটা সঠিক রয়েছে। বক্ষমানের সঠিক বানান কিন্তু এটা, ব যুক্তক্ষয় জফলা ময় আকার আর মূর্ধন্য। ঠিক আছে, এইটা বাদে যারা করেছো তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন সি, বক্ষমান ব যুক্তক্ষয় জফলা ময়াকার মূর্ধন্য। 53 নম্বর কোশ্চেন। 53 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। দেখো এখানে মকর, মকর থেকে মগর হলো কি ধরনের? এটা বর্ণ বিপর্যয়ের উদাহরণ, উষ্মী ভবনের উদাহরণ, ঘোষী ভবনের উদাহরণ, না তালব্যী ভবনের উদাহরণ?
এখানে কে কি করেছো জানি না, তবে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঘোষী ভবনের উদাহরণ। কারণ একটা অঘোষ ধ্বনি সেটা কিন্তু ঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে। আমরা ঘোষী ভবন কাকে বলি? যখন কোনো কারণ ছাড়াই বা কোনো ঘোষ ধ্বনির প্রভাবে কোনো অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হয়। অর্থাৎ আরো একটু ভালো করে তোমাদেরকে বলছি, যখন কোনো অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিবর্তন হয় কোনো কারণ ছাড়াই বা অন্য কোনো ঘোষ ধ্বনির প্রভাবে, ঠিক আছে, সেটাকেই কিন্তু ঘোষী ভবন বলে। এক কথায় অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিবর্তন হচ্ছে, সেটাই কিন্তু ঘোষী ভবন। এখানে ভালো করে দেখো, মকর থেকে মগর অর্থাৎ ক, এটা কিন্তু একটা অঘোষ ধ্বনি, সেখান থেকে ঘোষ ধ্বনি গতে পরিণত হচ্ছে। তো তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে ঘোষী ভবনের উদাহরণ। ওকে, যেরকম কাক, কাক থেকে কাক, তাই তো, কাক থেকে কাক, এখানেও কিন্তু ক অঘোষ ধ্বনিটা ঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে। তো এটাও কিন্তু একটা ঘোষী ভবনের উদাহরণ। সেম অ্যাজ মকর থেকে মগর, এটাও কিন্তু ঘোষী ভবনের উদাহরণ। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাব আমরা। 54 কোশ্চেনটা কি রয়েছে, নিচের কোনটি সকাল শব্দের সমার্থক নয়? দেখো, সকাল শব্দের সমার্থক নয় কোনটা? প্রভাত, প্রভাত মানে সকাল আমরা জানি। তারপরে দেখো বিহান, বিহান মানেও কিন্তু সকাল। আর ফজর, এটাও কিন্তু মানে সকালের সমার্থক, মানে সকলের সমার্থক। এবার এখানে দেখ, সরি, সকাল, সকালের সমার্থক, কিন্তু এখানে ত্রিজামা, ত্রিজামা কথাটা অর্থ কি? এই ধরনের অপশনের ক্ষেত্রে কি হয়, আমাদেরকে কিন্তু এটার মানেগুলো জানতে হয়। ফজর, বিহান, এগুলোর মানে যদি আমরা জানি তাহলে খুব সহজেই আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, এখানে শুধু তোমাদেরকে একটা মানে জানলে হবে না। এখানে বলে যে সকালের, সকাল শব্দের সমর্থক নয় কোনটা, তাহলে তোমাদেরকে এগুলোও কনফার্ম হতে হবে যে এগুলো মানেও সকাল বা এগুলো সকালের সমার্থক। ঠিক আছে, তো এখানে নয় কোনটা বলেছে? ত্রিজামা, ত্রিজামা, কারণ ত্রিজামা কথার অর্থ হচ্ছে রাত্রি। এটা অবশ্যই একটা মানে মানে আমি খুব কঠিন বলবো না, কারণ অনেকেই এটা শুনেছো, যারা একটু সাহিত্য পড়বে তারা কিন্তু এই ত্রিজামা কথাটার সাথে তোমরা পরিচিত হতে পারবে। কিন্তু যারা একটু বাংলা সাহিত্য থেকে দূরে থাকো বা বাংলা সাহিত্য খুব একটা পড়ো না, তাদের জন্য কিন্তু এটা একটু টাফ মনে হতে পারে। ঠিক আছে, যারা বাংলা সাহিত্যর টাচে আছো বা যারা বাংলা নিয়ে পড়াশুনো করেছো তাদের আশা করি এটা কমন কোয়েশ্চেন হবে। বাট যারা বাংলার প্রতি একটু দুর্বল বা বাংলার প্রতি অতটা ইন্টারেস্ট গ্রো করে না, তোমাদের সাহিত্য পড়তে তোমাদের ভালো লাগে না, তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা একটু টাফ মনে হতে পারে। অ্যাকচুয়ালি কি জানো তো, ত্রিজামা, ত্রিজামা কথার অর্থ রাত্রি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সন্ধ্যা থেকে উষাকাল এই পর্যন্ত যে সময়টা, সেটাকেই কিন্তু ত্রিজামা বলা হয়। এখানে কিন্তু 3টে প্রহর নিয়ে যে রাত্রিটা, সেটাকে কিন্তু ত্রিজামা বলা হচ্ছে। ওকে, তো এটা বলতে গেলে পরে তোমাদেরকে অনেকটা ভেঙে বোঝাতে হবে। তো যাই হোক, সকাল শব্দের সমার্থক নয় এখানে ত্রিজামা, কারণ ত্রিজামা কথার অর্থ কিন্তু রাত্রি, অর্থাৎ সন্ধ্যা থেকে উষা পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকেই কিন্তু ত্রিজামা বলা হয়। এরপরে দেখো, এই কোশ্চেনটা আমার কাছে যথেষ্ট বিতর্কিত মনে হয়েছে। পৃথিবী শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটি বসবে। এখানে দেখো, পৃথিবী শব্দের বর্ণ বিশ্লেষণ করলে এই জায়গাটাতে আমরা কি বসাবো? পয়ে তো রিকার আছে, কিন্তু এই রিকে যদি আমরা সঠিক উত্তর ধরে নিই, তাহলে রি, আমি বলবো যে স্বরবর্ণে যে আমরা যে এখন স্বরবর্ণ পড়ছি সেখানে কিন্তু রি নেই। ঠিক আছে, রি এর ব্যবহার কিন্তু লোপ পেয়েছে, বা রি এখন আর ব্যবহৃত হয় না স্বরবর্ণের ক্ষেত্রে। তো সেদিক থেকে দেখলে পরে কিন্তু রি আবার পর্ষদ থেকে কিন্তু রিকে আবার নাও নাম্বার দিতে পারে। ওকে, আর রাইট অ্যান্সার নাও করতে পারে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, পরে রিকারের অর্থ কিন্তু র এবং হস্যই হতে পারে। তো সেক্ষেত্রে আবার অনেকে বলছেন যে ই রাইট অ্যান্সার হতে পারে, কিন্তু আমি বলবো যে আমি তোমাদেরকে রিটাই এখানে রাইট অ্যান্সার বলবো, অপশান ডি, অপশান ডি রাইট অ্যান্সারটা আমি বলবো। এইবার তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে পর্ষদের ফাইনাল অ্যান্সার কির জন্য, সেইখানে কি দিচ্ছে সেটা তোমাদেরকে দেখতে হবে। ওকে, এরপরে দেখো 56 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা আর শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচের যে শব্দটি লিখবেন না, লিখবেন না।
অনেকে কিন্তু এই তৃষ্ণা দেখেই পিয়াসা বা এরকম ধরনের কোনো শব্দ লিখে ফেলতে পারে, কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে, এখানে বলেছে যে লিখবেন না, এটা কিন্তু একটা নেগেটিভ কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে? তোমাদেরকে আমি ভালো মতো বলেছিলাম যে কোয়েশ্চেনটা নেগেটিভ আছে না পজিটিভ আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো তোমরা কিন্তু এই জায়গাটা যারা খেয়াল করেছো তারা হয়তো ঠিকঠাক অ্যান্সারটা পেরেছো, যারা খেয়াল করোনি তারা এক কথাতেই হয়তো পিয়াসা তোমরা রাইট অ্যান্সার করে দিয়েছো। কিন্তু দেখো এখানে তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচে কোন শব্দটি লিখবেন না, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে গ্রসন রয়েছে, গ্রাস, ঠিক আছে? গ্রাস, গিলে নেওয়া, এটাকেই কিন্তু গ্রসন বলে। আমরা যখন কোনো একটা আমরা গ্রাস যখন গিলে নিচ্ছি তখন সেটাকে গ্রসন বলা হয়। অর্থাৎ গ্রসন শব্দের অর্থ হচ্ছে গেলা বা গিলে ফেলা। তো এটা কোনোভাবেই কিন্তু তৃষ্ণার সমার্থক শব্দ নয়, ঠিক আছে? তো এই গ্রসনটা কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা নেগেটিভ এটা দেখতে পেয়েছো যে লিখবেন না লেখা আছে, তারা আশা করি ঠিক অ্যান্সারটাই করেছো গ্রসন, কিন্তু যারা এই নেগেটিভটা না দেখেই অ্যান্সার করার চেষ্টা করেছো তারা কিন্তু হয়তো বা পিয়াসা করে থাকতে পারো, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা তোমাদের ভুল হয়েছে। 57 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখে নেব আমরা, ধান সমেত খড়ের গাদা। এটাও ওই একই কথা বলবো, যারা একটু সাহিত্য বা কবিতা পড়তে পছন্দ করো তারা হয়তো জানবে, বা যারা একটু গ্রাম সাইডে বাড়ি এবং তারা এই পালুইয়ের সাথে পরিচিত তোমরা, তারা হয়তো জানবে এটাকে পালুই বলে। ধান সমেত খড়ের গাদা অর্থাৎ আমরা যাদের গ্রামে বাড়ি তারা হয়তো প্রায়ই এই দৃশ্যটা দেখে থাকবো যে যখন মাঠ থেকে ধান কাটা হয় তখন কিন্তু ধান মারার আগেই আমাদের কিন্তু প্রথমে ধান সমেত একটা খড়ের গাদা তৈরি করা হয়। তারপরে মানে একপাশে সেই ধান সমেত খড়ের গাদা তৈরি করা হয়, একের পর এক ধান সমেত খড়গুলোকে রেখে, তারপরে কি হয়, ধান ঝাড়ার পরে একপাশে ধান ছাড়া যে গাদাগুলো খড়ের সেগুলোকে একদিকে জড়ো করা হয়। তো এই যে ধান সমেত খড়ের গাদা, এটাকেই কিন্তু পালুই বলা হয়। ওকে, যখন মাঠ থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসা হয় তখন যে ধান সমেত একটা খড়ের গাদা তৈরি করা হয় সেটাকেই কিন্তু পালুই বলা হয়। আচ্ছা, 58 অর্থাৎ 58 নাম্বার প্রশ্ন, নিচের সঠিক জোড়াটি পছন্দ করুন। অর্ঘ্য অর্ঘ্য, বান বান, কাঁচা কাঁচা। এখানে কিন্তু এখানে দেখো কাঁচা কয় চন্দ্রবিন্দু আকার আর চয় আকার আছে, জলে ধুয়ে নেওয়া, এখানে উল্টো করা আছে। তারপরে এখানেও তাই বান আর বান, এখানে এই মানে এই বান মানে কিন্তু স্বর আর এই বান মানে বন্যা, তো এখানে কিন্তু উল্টো দেওয়া আছে, এটাও কিন্তু উল্টো করা আছে, একমাত্র এটাই কিন্তু সহজ করা আছে। এটা আমরা এখান থেকেই বুঝতে পারবো যে আপন, আপন মানে নিজ আছে, তাই তো? আর এখানে হচ্ছে মূর্ধন্য আপন মানে হচ্ছে দোকান। তো তাহলে এখানে কিন্তু অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আপন মানে নিজ, আর মূর্ধন্য যুক্ত যে আপন সেটা হচ্ছে দোকান। ওকে, এবার 59 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নিই। নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয়, এটা আমরা সবাই জানি, এটা ভীষণ একটা কমন কোয়েশ্চেন। মৌলিক স্বরধ্বনি কী কী আমরা সবাই জানি এবং তোমাদেরকে আমি পড়িয়েওছি মৌলিক স্বরধ্বনি বিষয়ে। এখানে কিন্তু দীর্ঘ মৌলিক স্বরধ্বনি নয়, এখানে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কারণ উ আমাদের হ্রস্বটা আমাদের মৌলিক স্বরধ্বনি হলেও কিন্তু দীর্ঘটা আমাদের মৌলিক স্বরধ্বনি নয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখে নিই 60 নাম্বার প্রশ্নটা, অর্থাৎ লাস্ট যে প্রশ্নটা, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি শব্দধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। তো এখানে দেখো র ল তালিবস্য স, এইটাকেই কিন্তু মানে মনে হচ্ছে যে এটা অল্প প্রাণ। এখানে দেখো প্রত্যেকটাতেই কিন্তু প্রত্যেকটা অপশানই আমার মনে হয়েছে কোনো অপশানই হয়তো মানে সেরকমভাবে সঠিক আমরা বলতে পারছি না, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা একটা অপশানও কিন্তু অল্প প্রাণ নেই, সব কিছুতেই কিন্তু মানে একটা মানে একটা না একটা অল্পপ্রাণ ধ্বনি নয় এরকম একটা দেওয়া রয়েছে। তো এখানে তালিবস্য এবং দন্তস্ব নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এবার এটা দেখা যাক যে পর্ষদের তরফ থেকে ফাইনাল অ্যান্সার কি বেরোয় সেটা দেখা যাক। অল্পপ্রাণ র এবং ল তো ঠিক আছে, কিন্তু তালিবস্য এবং দন্তস্ব নিয়ে কিন্তু অনেকেরই সন্দেহ রয়েছে এবং আমারও রয়েছে। তো 60 নম্বর প্রশ্নটার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে ফাইনাল অ্যান্সার কির জন্য। ওকে, তো এই গেল আমাদের 60টা বাংলা
কোয়েশ্চেন, বাংলার যে কোয়েশ্চেন এসেছিল বোধ পরীক্ষণ এবং বাংলা পেডাগোগি, সবগুলোই কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সারগুলো, সম্ভাব্য যে উত্তরগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবং অনেক সময় তো অনেক কোয়েশ্চেনের দুটো অ্যান্সার আসছে, এবং সেখানেও কিন্তু আমি তোমাদেরকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কেন এটাকেই আমি রাখলাম সম্ভাব্য উত্তর হিসেবে, সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি বিশ্লেষণ করে। এবার দেখা যাক যে ফাইনাল অ্যান্সার কিতে কোন অপশনটাকে রাইট অ্যান্সার করছে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ক্লাসে আমাদের দেখা হচ্ছে।